নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের কিচিরমিচিরে। কোলাহলের জগৎ থেকে পা সরিয়ে চলুন চলে যাই গল্পের জগতে। আজকের শুনব নৌকাডুবি গল্পের ৭ম পর্ব। এই পর্বে আমরা শুনব রমেশ ও কমলার মান অভিমানের মধ্যে হঠাৎ করে চক্রবর্তী খুড়োর আগমন কী প্রভাব বিস্তার করে, সেটাই শুনব আজকের পর্বে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নতুন নতুন গল্পের আপডেট আপনার কাছেই প্রথম আসবে। তাহলে চলুন শুরু করা যাক নৌকাডুবি গল্পের ৭ম পর্ব। কমলার এখনো অল্প বয়স, কোনো সংশয়, আশঙ্কা বা বেদনা স্থায়ী হইয়া তাহার মনের মধ্যে টিকিয়া থাকিতে পারে না। রমেশের ব্যবহার সম্বন্ধে এই কয়দিন সে আর কোনো চিন্তা করিবার অবকাশ পায় নাই। স্রোত যেখানে বাধা পায় সেইখানে যত আবর্জনা আসিয়া জমে। কমলার চিত্তস্রোতের সহজ প্রবাহ রমেশের আচরণে হঠাৎ একটা জায়গায় বাধা পাইয়াছিল। বৃদ্ধ চক্রবর্তীকে লইয়া হাসিয়া বকিয়া রাঁধিয়া খাওয়াইয়া কমলার হৃদয় স্রোত আবার সমস্ত বাধা অতিক্রম করিয়া চলিয়া গেল। আব্রত কাটিয়া গেল। যাহা কিছু জমিতে ছিল এবং ঘুরিতে ছিল তাহা সমস্ত ভাসিয়া গেল। সে আপনার কথা আর কিছুই ভাবিল না। আশ্বিনের সুন্দর দিনগুলি নদীপথের বিচিত্র দৃশ্যগুলিকে রমণীয় করিয়া তাহারই মাঝখানে কমলার এই প্রতিদিনের আনন্দিত গৃহিণীপনাকে যেন সোনার জলের ছবির মাঝখানে এক একটি সরল কবিতার পৃষ্ঠার মতো উল্টিয়া যাইতে লাগিল। কর্মের উৎসাহে দিন আরম্ভ হইত। উমেশ আজকাল আর স্টিমার ফেল করে না, কিন্তু তাহার ঝুড়ি ভর্তি হইয়া আসে। ক্ষুদ্র ঘরকন্যার মধ্যে উমেশের এই সকাল বেলাকার ঝুড়িটা পরম কৌতূহলের বিষয়। এ কি রে, এ যে লাউ ডগা! ওমা, সজনে খাড়া তুই কোথা হইতে জোগাড় করলি? এই দেখো দেখো খুড়োমশাই, টক পালং যে এই খোট্টার দেশে পাওয়া যায় তাহা তো আমি জানিতাম না। ঝুড়ি লইয়া রোজ সকালে এইরূপ একটা কলরব উঠে। যেদিন রমেশ উপস্থিত থাকে সেদিন ইহার মধ্যে একটু বেসুর লাগে। সে চৌর্য সন্দেহ না করিয়া থাকিতে পারে না। কমলা উত্তেজিত হইয়া বলে, বা আমি নিজের হাতে উহাকে পয়সা গুনিয়া দিয়াছি। রমেশ বলে, তাহাতে উহার চুরির সুবিধা ঠিক দ্বিগুণ বাড়িয়া যায়। পয়সাটাও চুরি করে, শাকও চুরি করে। এই বলিয়া রমেশ উমেশকে ডাকিয়া বলে, আচ্ছা হিসেব দে দেখি। তাহাতে তাহার একবারের হিসেবের সঙ্গে আরেকবারের হিসেব মেলে না। ঠিক দিতে গেলে জমার চেয়ে খরচের অঙ্ক বেশি হইয়া ওঠে। ইহাতে উমেশ লেশমাত্র কুণ্ঠিত হয় না। সে বলে, আমি যদি হিসাব ঠিক রাখিতে পারিব তবে আমার এমন দশা হইবে কেন? আমি তো গোমস্তা হইতে পারিতাম। কি বলেন দাদা ঠাকুর? চক্রবর্তী বলেন, রমেশবাবু, আহারের পর আপনি উহার বিচার করিবেন, তাহা হইলে সুবিচার করিতে পারিবেন। আপাতত আমি এই ছোড়াটাকে উৎসাহ না দিয়ে থাকিতে পারিতেছি না। উমেশ বাবা, সংগ্রহ করার বিদ্যা কম বিদ্যা নয়। অল্প লোকেই পারে, চেষ্টা সকলেই করে, কৃতকার্য কয়জনে হয়? রমেশবাবু, গুণীর মর্যাদা আমি বুঝি। সজনে খাড়ার সময় এ নয়, তবু এত ভোরে বিদেশের সজনের খাড়া কয়জন ছেলে জোগাড় করিয়া আনিতে পারে বলুন দেখি? মশায়, সন্দেহ করিতে অনেকেই পারে, কিন্তু সংগ্রহ করিতে হাজারে একজন পারে। রমেশ কহিল, খুড়ো, এটা ভালো হইতেছে না, উৎসাহ দিয়া অন্যায় করিতেছেন। চক্রবর্তী বলিলেন, ছেলেটার বিদ্যে বেশি নাই, যেটাও আছে সেটাও যদি উৎসাহের অভাবে নষ্ট হইয়া যায় তো বড় আক্ষেপের বিষয় হইবে। অন্তত যে কদিন আমরা স্টিমারে আছি। ওরে উমেশ, কাল কিছু নিম পাতা জোগাড় করিয়া আনিস, যদি উচ্ছে পাস আরো ভালো হয়। মা, শুকতুনিটা নিতান্তই চাই। আমাদের আয়ুর্বেদে বলে
থাক, আয়ুর্বেদের কথা থাক, এদিকে বিলম্ব হইয়া যাইতেছে। উমেশ, শাকগুলো বেশ করে ধুইয়া আন দেখি। রমেশ এই রূপে উমেশকে লইয়া যতই সন্দেহ করে, খিটখিট করে, উমেশ ততই যেন কমলার বেশি করিয়া আপন হইয়া ওঠে। ইতিমধ্যে চক্রবর্তী তাহার পক্ষ লোয়াতে রমেশের সহিত কমলার দলটি যেন বেশ একটু স্বতন্ত্র হইয়া আসিল। রমেশ তাহার সূক্ষ্ম বিচার শক্তি লইয়া একদিকে একা, অন্যদিকে কমলা, উমেশ ও চক্রবর্তী তাহাদের কর্মসূত্রে, স্নেহসূত্রে, আমোদ আহ্লাদে সূত্রে ঘনিষ্ঠভাবে এক। চক্রবর্তী আসিয়া অবধি তাহার উৎসাহের সংক্রামক উত্তাপে রমেশ কমলাকে পূর্বাপেক্ষা বিশেষ উৎসুকের সহিত দেখিতেছে, কিন্তু তবু দলে মিশিতে পারিতেছে না। বড় জাহাজ যেমন ডাঙায় ফিরিতে চায়, কিন্তু জল কম বলিয়া তাহাকে তফাতে নোঙর ফেলিয়া দূর হইতে তাকাইয়া থাকিতে হয়। এদিকে ছোট ছোট ডিঙি পানসিগুলা অনায়াসেই তীরে গিয়া ভিড়ে। রমেশের সেই দশাই হইয়াছে। পূর্ণিমার কাছাকাছি একদিন সকালে উঠিয়া দেখা গেল রাশি রাশি কালো মেঘ দলে দলে আকাশ পূর্ণ করিয়া ফেলিয়াছে। বাতাস এলোমেলো বহিতেছে, বৃষ্টি এক একবার আসিতেছে, আবার এক একবার ধরিয়া গিয়া রৌদ্রের আভাসও দেখা যাইতেছে। মাঝগঙ্গায় আজ আর নৌকা নাই। দু একখানা যা দেখা যাইতেছে তাহাদের উৎকণ্ঠিত ভাব স্পষ্টই বোঝা যায়। জলার্থিনী মেয়েরা আজ ঘাটে অধিক বিলম্ব করিতেছে না। জলের উপর মেঘ বিচ্ছুরিত একটি রুদ্র আলোক পড়িয়াছে। ক্ষণে ক্ষণে নদিনীর এক তীর হইতে আরেক তীর পর্যন্ত শিহরিয়া উঠিতেছে। স্টিমার যথানিয়মে চলিয়াছে। দুর্যোগের নানা অসুবিধার মধ্যে কোনো মতে কমলার রাধা বাড়া চলিতে লাগিল। চক্রবর্তী আকাশের দিকে চাহিয়া কহিলেন, মা, ও বেলা যাহাতে রাঁধিতে না হয় তাহার ব্যবস্থা করিতে হইবে। তুমি খিচুড়ি চড়াইয়া দাও, আমি ইতিমধ্যে রুটি গড়িয়া রাখি। খাওয়া দাওয়া শেষ হইতে আজ অনেক বেলা হইল। দমকা হাওয়ার জোর ক্রমে বাড়িয়া উঠিল। নদী ফেনাইয়া ফেনাইয়া ফুলিতে লাগিল। সূর্য অস্ত গেছে কিনা বোঝা গেল না। সকাল সকাল স্টিমার নোঙর ফেলিল। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গেল। ছিন্ন বিচ্ছিন্ন মেঘের মধ্য হইতে বিকারের পাংশুবর্ণ হাসির মতো একবার জ্যোৎস্নার আলো বাহির হইতে লাগিল। তুমুল বেগে বাতাস এবং মুষলধারে বৃষ্টি আরম্ভ হইল। কমলা একবার জলে ডুবিয়াছে। ঝড়ের ঝাপটাকে সে অগ্রাহ্য করিতে পারে না। রমেশ আসিয়া তাহাকে আশ্বাস দিল, স্টিমারে কোনো ভয় নাই কমলা, তুমি নিশ্চিন্ত হইয়া ঘুমাইতে পারো, আমি পাশের ঘরেই জাগিয়া আছি। দ্বারের কাছে আসিয়া চক্রবর্তী কহিলেন, মা লক্ষ্মী, ভয় নাই। ঝড়ের বাপের সাধ্য কি তোমাকে স্পর্শ করে? ঝড়ের বাপের সাধ্য কতদূর তাহা নিশ্চয়ই বলা কঠিন, কিন্তু ঝড়ের সাধ্য যে কি তাহা কমলার অগোচর নাই। সে তাড়াতাড়ি দ্বারের কাছে গিয়া ব্যগ্রস্বরে কহিল, খুড়ো মশাই, তুমি ঘরে আসিয়া বসো। চক্রবর্তী সসংকোচে কহিলেন, তোমাদের যে এখন শোয়ার সময় হইল মা। আমি এখন। ঘরে ঢুকিয়া দেখিলেন রমেশ সেখানে নেই। আশ্চর্য হইয়া কহিলেন, রমেশবাবু এই ঝড়ে গেলেন কোথায়? শাকচুরি তো তাহার অভ্যেস নাই। কেউ খুঁড়ো না কে? এই যে আমি পাশের ঘরেই আছি। পাশের ঘরে চক্রবর্তী উঁকি মারিয়া দেখিলেন রমেশ বিছানায় অর্ধশয়ন অবস্থায় আলো জ্বালিয়া বই পড়িতেছে। চক্রবর্তী কহিলেন, বৌমা যে একেলা ভয়ে সারা হইলেন। আপনার বই তো ঝড়কে ডরায় না, ওটা এখন রাখিয়া দিলে অন্যায় হয় না। আসুন এ ঘরে। কমলা একটা দুর্নিবার আবেগ বশে আত্মবিস্মৃত হইয়া তাড়াতাড়ি চক্রবর্তীর হাত দৃঢ়ভাবে চাপিয়া রুদ্ধকণ্ঠে কহিল, না খুড়োমশাই, না। ঝড়ের কল্লোলে কমলার এ কথা রমেশের কানে গেল না, কিন্তু চক্রবর্তী বিস্মিত হইয়া ফিরিয়া আসিলেন। রমেশ বই রাখিয়া এ ঘরে উঠিয়া আসিল।
জিজ্ঞাসা করিল, কি চক্রবর্তী খুড়ো, ব্যাপার কি? কমলা বুঝি আপনাকে? কমলা রমেশের মুখের দিকে না চাহিয়া তাড়াতাড়ি বলিয়া উঠিল, না না, আমি উহাকে কেবল গল্প বলিবার জন্য ডাকিয়াছিলাম। কিসের প্রতিবাদে যে কমলা না না বলিল তাহাকে জিজ্ঞাসা করিলে সে বলিতে পারিত না। এই নায়ের অর্থ এই যে, যদি মনে করো আমার ভয় ভাঙাইবা দরকার আছে, না, দরকার নাই। যদি মনে করো আমাকে সঙ্গ দিবার প্রয়োজন, না, প্রয়োজন নাই। পরক্ষণেই কমলা কহিল, খুড়োমশাই, রাত হইয়া যাইতেছে, আপনি শুইতে যান। একবার উমেশের খবর লইবেন, সে হয়তো ভয় পাইতেছে। দরজার কাজ হইতে একটি আওয়াজ আসিল, মা, আমি কাহাকেও ভয় করি না। উমেশ মুড়িসুড়ি দিয়া কমলার দ্বারের কাছে বসিয়া আছে। কমলার হৃদয় বিগলিত হইয়া গেল। সে তাড়াতাড়ি বাহিরে গিয়া কহিল, হ্যাঁ রে উমেশ, তুই ঝড় জলে ভিজিতেছিস কেন? লক্ষ্মী ছাড়া কোথাকার, যা খুড়োমশাইয়ের সঙ্গে শুইতে যা। কমলার মুখে লক্ষ্মী ছাড়া সম্বোধনে উমেশ বিশেষ পরিতৃপ্ত হইয়া চক্রবর্তীর খুড়োর সঙ্গে শুইতে গেল। রমেশ জিজ্ঞাসা করিল, যতক্ষণ না ঘুম আসে আমি বসিয়া গল্প করিব কি? কমলা কহিল, না, আমার ভারী ঘুম পাইতেছে। রমেশ কমলার মনের ভাব যে বুঝিল না তাহা নহে, কিন্তু সে আর দ্বিরুক্তি করিল না। কমলার অভিমান ক্ষুণ্ণ মুখের দিকে তাকাইয়া সে ধীরে ধীরে আপন কক্ষে চলিয়া গেল। বিছানার মধ্যে স্থির হইয়া ঘুমের অপেক্ষায় পড়িয়া থাকিতে পারে এমন শান্তি কমলার মনে ছিল না। তবু সে জোর করিয়া শুইল। ঝড়ের বেগের সঙ্গে জলের কল্লোল ক্রমে বাড়িয়া উঠিল। খালাসিদের গোলমাল শোনা যাইতে লাগিল। মাঝে মাঝে ইঞ্জিন ঘরের সারেং আদেশ সূচক ঘণ্টা বাজিয়া উঠিল। প্রবল বায়ুবেগের বিরুদ্ধে জাহাজকে স্থির রাখিবার জন্য নোঙর বাঁধা অবস্থাতেও ইঞ্জিন ধীরে ধীরে চলিতে লাগিল। কমলা বিছানা ছাড়িয়া কামরার বাহিরে আসিয়া দাঁড়াইল। ক্ষণকালের জন্য বৃষ্টির বিশ্রাম হইয়াছে, কিন্তু ঝড়ের বাতাস শিরবিদ্ধ জন্তুর মতো চিৎকার করিয়া দিক বিদিক ছুটিয়া বেড়াইতেছে। মেঘ সত্ত্বেও শুক্লা চতুর্দশীর আকাশ ক্ষীণ আলোকে অশান্ত সংখ্যার মূর্তি অপরিস্ফুটভাবে প্রকাশ করিতেছে। তীর স্পষ্ট লক্ষ্য হইতেছে না। নদী ঝাপসা দেখা যাইতেছে, কিন্তু ঊর্ধ্বে নিম্নে দূরে নিকটে দৃশ্যে অদৃশ্যে একটা মূঢ় উন্মত্ততা, একটা অন্ধ আন্দোলন যেন অদ্ভুত মূর্তি পরিগ্রহ করিয়া যমরাজের উদ্ধত শৃঙ্গ কালো মহিষটার মতো মাথা ঝাঁকা দিয়া দিয়া উঠিতেছে। এই পাগল রাত্রি, এই আকুল আকাশের দিকে চাহিয়া কমলার বুকের ভিতরটা যে দুলিতে লাগিল, তাহা ভয়ে কি আনন্দে নিশ্চয় করিয়া বলা যায় না। এই প্রলয়ের মধ্যে যে একটা বাধাহীন শক্তি, একটা বন্ধনহীন স্বাধীনতা আছে, তাহা যেন কমলার হৃদয়ের মধ্যে একটি সুপ্ত সঙ্গিনীকে জাগাইয়া তুলিল। এই বিশ্বব্যাপী বিদ্রোহের বেগ কমলার চিত্তকে বিচলিত করিল। কিসের বিরোধ বিদ্রোহ, তাহার উত্তর কি এই ঝড়ের গর্জনের মধ্যে পাওয়া যায়? না, তাহা কমলার হৃদয় বেগের মতো অব্যক্ত, একটা কোনো অনির্দিষ্ট অমৃত মিথ্যার স্বপ্নের অন্ধকারের জাল ছিন্ন বিচ্ছিন্ন করিয়া বাহির হইয়া আসিবার জন্য আকাশ পাতালের এই মাতামাতি, এই রোষগর্জিত ক্রন্দন। পথহীন প্রান্তহীন প্রান্তরের প্রান্ত হইতে বাতাস কেবল না না বলিয়া চিৎকার করিতে করিতে নিশীথ রাতে ছুটিয়া আসিতেছে। একটা কেবল প্রচণ্ড অস্বীকার। কিসের অস্বীকার তাহা নিশ্চয় বলা যায় না। না, কিন্তু না, কিছুতেই না, না না না। পরদিন প্রাতে ঝড়ের বেগ কিছু কমিয়াছে, কিন্তু একেবারে থামে নাই। নোঙর তুলিবে কিনা এখনো তাহা সারেং ঠিক করিতে পারে নাই। উদ্বিগ্ন মুখে আকাশের দিকে তাকাইতেছে। সকালেই চক্রবর্তী রমেশের সন্ধানে কমলার পাশের কামরায় প্রবেশ করিলেন। দেখিলেন
রমেশ তখনও বিছানায় পড়িয়া আছে। চক্রবর্তীকে দেখিয়া সে তাড়াতাড়ি উঠিয়া বসিল। এই ঘরে রমেশের শয়নাবস্থা দেখিয়া চক্রবর্তী গত রাত্রির ঘটনার সঙ্গে মনে মনে সমস্তটা মিলাইয়া লইলেন। জিজ্ঞাসা করিলেন, কাল রাত্রে বুঝি এই ঘরেই শোয়া হইয়াছিল? রমেশ এই প্রশ্নের উত্তর এড়াইয়া কহিল, এ কি দুর্যোগ আরম্ভ হইয়াছে! কাল রাত্রে খুড়োর ঘুম কেমন হইল? চক্রবর্তী কহিলেন, আমাকে নির্বোধের মতো দেখিতে, আমার কথাবার্তাও সেই প্রকারের। তবু এই বয়সে আমাকে অনেক দুরূহ বিষয়ের চিন্তা করিতে হইয়াছে এবং তাহার অনেকগুলোর মীমাংসাও পাইয়াছি, কিন্তু আপনাকে সবচেয়ে দুরূহ বলিয়া ঠেকিতেছে। মুহূর্তের জন্য রমেশের মুখ ঈষৎ রক্তবর্ণ হইয়া উঠিল। পরক্ষণেই আত্মসংবরণ করিয়া একটুখানি হাসিয়া কহিল, দুরূহ হওয়াটাই যে সবসময়ের অপরাধ তা তো নয় খুড়ো। তেলেগু ভাষার শিশুপাঠও দুরূহ, কিন্তু ত্রৈলঙ্গের বালকের কাছে তাহা জলের মতো সহজ। যাহাকে না বুঝিবেন তাহাকে তাড়াতাড়ি দোষ দিবেন না, এবং যে অক্ষর না বোঝেন কেবলমাত্র তাহার উপরে অনিমেষ চক্ষু রাখিলেই যে তাহা কোনো কালে বুঝিতে পারিবেন এমন আশা করিবেন না। বৃদ্ধ কহিলেন, আমাকে মাফ করিবেন রমেশবাবু, আমার সঙ্গে যাহার বোঝাপড়ার কোনো সম্পর্ক নাই তাহাকে বুঝিতে চেষ্টা করাই ধৃষ্টতা। কিন্তু পৃথিবীতে দৈবাৎ এমন এক একটি মানুষ মেলে, দৃষ্টিপাত মাত্রই যাহার সঙ্গে সম্বন্ধ স্থির হইয়া যায়। তার সাক্ষী আপনি ওই দেড়ে সারেংটাকে জিজ্ঞাসা করুন। বৌমার সঙ্গে ওর আত্মীয়তা সম্বন্ধে ওকে এক্ষুনি স্বীকার করিতে হইবে, ওর ঘাড় করিবে, না করে তো ওকে আমি মুসলমান বলিব না। এমন অবস্থায় হঠাৎ মাঝখানে তেলেগু ভাষা আসিয়া পড়িলে ভারী মুশকিলে পড়িতে হয়। শুধু শুধু রাগ করিলে চলিবে না রমেশবাবু, কথাটা ভাবিয়া দেখিবেন। রমেশ কহিল, ভাবিয়া দেখিতেছি বলিয়াই তো রাগ করিতে পারিতেছি না, কিন্তু আমি রাগ করি আর না করি, আপনি দুঃখ পান আর না পান, তেলেগু ভাষা তেলেগুতেই থাকিয়া যাইবে, প্রকৃতির এইরূপ নিষ্ঠুর নিয়ম। এই বলিয়া রমেশ একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। ইতিমধ্যে রমেশ চিন্তা করিতে লাগিল গাজীপুরে যাওয়া উচিত কিনা। প্রথমে সে ভাবিয়াছিল অপরিচিত স্থানে বাস স্থাপন করার পক্ষে বৃদ্ধের সহিত পরিচয় তাহার কাজে লাগিবে, কিন্তু এখন মনে হইল পরিচয়ের অসুবিধাও আছে। কমলার সহিত তাহার সম্বন্ধ আলোচনা ও অনুসন্ধানের বিষয় হইয়া উঠিলে একদিন তাহা কমলার পক্ষে নিদারুণ হইয়া দাঁড়াইবে। তার চেয়ে যেখানে সকলেই অপরিচিত, যেখানে প্রশ্ন জিজ্ঞাসা করিবার কেহ নাই, সেইখানে আশ্রয় লওয়াই ভালো। গাজীপুরে পৌঁছিবার আগের দিন রমেশ চক্রবর্তীকে কহিল, খুড়ো, গাজীপুর আমার প্র্যাকটিসের পক্ষে অনুকূল বলিয়া বুঝিতেছি না, আপাতত কাশীতে যাওয়াই আমি স্থির করিয়াছি। রমেশের কথার মধ্যে নিঃসংশয়ের সুর শুনিয়া বৃদ্ধ হাসিয়া কহিলেন, বারবার ভিন্ন ভিন্ন রকম স্থির করাকে স্থির করা বলে না, সে তো অস্থির করা। যা হোক, এই কাশী যাওয়াটা এখনকার মতো আপনার শেষ স্থির? রমেশ সংক্ষেপে কহিল, হ্যাঁ। বৃদ্ধ কোনো উত্তর না করিয়া চলিয়া গেলেন এবং জিনিসপত্র বাঁধিতে প্রবৃত্ত হইলেন। কমলা আসিয়া কহিল, খুড়ো মশাই, আজ কি আমার সঙ্গে আড়ি? বৃদ্ধ কহিলেন, ঝগড়া তো দুই বেলাই হয়, কিন্তু একদিনও তো জিতিতে পারিলাম না। কমলা কহিল, আজ যে সকাল হইতে তুমি পালাইয়া বেড়াইতেছ। চক্রবর্তী কহিলেন, তোমরা যে মা আমার চেয়ে বড় রকমের পলায়নের চেষ্টায় আছো, আর আমাকে পলাতক বলিয়া অপবাদ দিতেছ। কমলা কথাটা না বুঝিয়া চাহিয়া রহিল। বৃদ্ধ কহিলেন, রমেশবাবু তবে কি এখনো বলেন নাই তোমাদের যে কাশী যাওয়া স্থির হইয়াছে? শুনিয়া কমলা হ্যাঁ না কিছুই বলিল না।
কিছুক্ষণ পরে কহিল, খুড়োমশাই, তুমি পারিবে না, দাও তোমার বাক্স আমি সাজাইয়া দিই। কাশি যাওয়া সম্বন্ধে কমলার এই ঔদাসীন্যে চক্রবর্তীর হৃদয়ের মধ্যে একটা গভীর আঘাত পাইলেন। মনে মনে ভাবিলেন, ভালোই হইতেছে, আমার মতো বয়সে আবার নতুন ঝালে জড়ানো কেন। ইতিমধ্যে কাশি যাওয়ার কথা কমলাকে জানাইবার জন্য রমেশ আসিয়া উপস্থিত হইল। কহিল, আমি তোমাকে খুঁজিতেছিলাম। কমলা চক্রবর্তীর কাপড় জামা ভাঁজ করিয়া গুছাইতে লাগিল। রমেশ কহিল, কমলা, এবার আমাদের গাজীপুরে যাওয়া হইল না। আমি স্থির করিয়াছি কাশিতে গিয়া প্র্যাকটিস করিব। তুমি কি বলো? কমলা চক্রবর্তীর বাক্স হইতে চোখ না তুলিয়া কহিল, না, আমি গাজীপুরেই যাইব। আমি সমস্ত জিনিসপত্র গুছিয়া লইয়াছি। কমলার এই দ্বিধাহীন উত্তরে রমেশ কিছু আশ্চর্য হইয়া গেল। কহিল, তুমি কি একলাই যাইবে নাকি? কমলা চক্রবর্তীর মুখের দিকে তাহার স্নিগ্ধ চক্ষু তুলিয়া কহিল, কেন, সেখানে তো খুড়োমশাই আছেন। কমলার এই কথায় চক্রবর্তী কুণ্ঠিত হইয়া পড়িলেন। কহিলেন, মা, তুমি যদি সন্তানের প্রতি এতদূর পক্ষপাত দেখাও, তাহা হইলে রমেশবাবু আমাকে দুচক্ষে দেখিতে পারিবেন না। ইহার উত্তরে কমলা কেবল কহিল, আমি গাজীপুরেই যাব। এ সম্বন্ধে যে কাহারও কোনো সম্মতির অপেক্ষা আছে, কমলার কণ্ঠস্বরে এরূপ প্রকাশ পাইল না। রমেশ কহিল, খুড়ো, তবে গাজীপুরই স্থির। ঝড় জলের পর সেদিন রাত্রে জ্যোৎস্না পরিষ্কার হইয়া ফুটিয়াছে। রমেশ ডেকের কেদারায় বসিয়া ভাবিতে লাগিল, এমন করিয়া আর চলিবে না। ক্রমেই বিদ্রোহী কমলাকে লইয়া জীবনের সমস্যা অত্যন্ত দুরূহ হইয়া উঠিবে। এমন করিয়া কাছে থাকিয়া দূরত্ব রক্ষা করা দুরূহ। এবারে হাল ছাড়িয়া দিব। কমলাই আমার স্ত্রী। আমি যে উহাকে স্ত্রী বলিয়াই গ্রহণ করিয়াছিলাম। মন্ত্র পড়া হয় নাই বলিয়া কোনো সংকোচ করা অন্যায়। যমরাজ সেদিন কমলাকে বধূরূপে আমার পার্শ্বে আনিয়া দিয়া সেই নির্জন সৈকত দ্বীপে স্বয়ং গ্রন্থিবন্ধন করিয়া দিয়াছেন। তাহার মতো এমন পুরোহিত জগতে কোথায় আছে? হেমনলিনী এবং রমেশের মাঝখানে একটি যুদ্ধক্ষেত্র পড়িয়া আছে। বাধা, অপমান, অবিশ্বাস কাটিয়া যদি রমেশ জয়ী হইতে পারে, তবেই সে মাথা তুলিয়া হেমনলিনীর পার্শ্বে গিয়া দাঁড়াইতে পারিবে। এই যুদ্ধের কথা মনে হইলে তাহার ভয় হয়, জিতিবার কোনো আশা থাকে না। কেমন করিয়া প্রমাণ করিবে? এবং প্রমাণ করিতে হইলে সমস্ত ব্যাপারটা লোক সাধারণের কাছে এমন কদর্য এবং কমলার পক্ষে এমন সাংঘাতিক আঘাতকর হইয়া উঠিবে যে সে সংকল্প মনে স্থান দেওয়াই কঠিন। অতএব দুর্বলের মতো আর দ্বিধা না করিয়া কমলাকে স্ত্রী বলিয়া গ্রহণ করিলেই সকল দিকেই শ্রেয় হইবে। হেমনলিনী তো রমেশকে ঘৃণা করিতেছে। এই ঘৃণাই তাহাকে উপযুক্ত সৎপাত্রে চিত্ত সমর্পণ করিতে আনুকূল্য করিবে। এই ভাবিয়া রমেশ একটা দীর্ঘ নিঃশ্বাসের দ্বারা সেই দিককার আশাটাকে ভূমিসাৎ করিয়া দিল। রমেশ জিজ্ঞাসা করিল, কি রে, তুই কোথায় চলিয়াছিস? উমেশ কহিল, আমি মা ঠাকুরনের সঙ্গে যাইতেছি। রমেশ কহিল, আমি যে তোর কাশী পর্যন্ত টিকিট করিয়া দিয়াছি, এ যে গাজীপুরের ঘাট, আমরা তো কাশী যাইব না। উমেশ কহিল, আমিও যাইব না। উমেশ যে তাহাদের চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে পড়িবে, এরূপ আশঙ্কা রমেশের মনে ছিল না। কিন্তু ছোঁড়াটার অবিচলিত দৃঢ়তা দেখিয়া রমেশ স্তম্ভিত হইল। কমলাকে জিজ্ঞাসা করিল, কমলা, উমেশকেও লইতে হইবে নাকি? কমলা কহিল, না লইলে ও কোথায় যাইবে? রমেশ কহিল, কেন, কাশীতে যে ওর আত্মীয় আছে। কমলা কহিল, না, ও আমাদের সঙ্গেই যাইবে। উমেশ, দেখিস তুই খুড়োমশাইয়ের সঙ্গে সঙ্গে থাকিস, নইলে বিদেশের ভিড়ের মধ্যে কোথায় হারাইয়া যাইবি। কোন দেশে যাইতে হইবে, কাহাকে সঙ্গে লইতে হইবে, এই সমস্ত মীমাংসার ভার কমলা একলাই লইয়াছে।
রমেশের ইচ্ছা অনিচ্ছার বন্ধন পূর্বে কমলা নম্রভাবে স্বীকার করিত। হঠাৎ এই শেষ কদিনের মধ্যে তাহা যেন সে কাটাইয়া উঠিয়াছে। অতএব উমেশও তাহার ক্ষুদ্র একটি কাপড়ের পুটুলি কক্ষে লইয়া চলিল। এ সম্বন্ধে আর অধিক আলোচনা হইল না। শহর এবং সাহেব পাড়ার মাঝামাঝি একটা জায়গায় খুড়োমশাইয়ের একটি ছোট বাংলো, তাহার পশ্চাতে আমবাগান, সম্মুখে বাঁধানো কূপ, সামনের দিকে অনুচ্চ প্রাচীরের বেষ্টন, কূপের সিঞ্চিত জলে কফি কড়াইশুটির ক্ষেত শ্রীবৃদ্ধি করিয়াছে। প্রথম দিনে কমলা ও রমেশ এই বাংলোতে গিয়াই উঠিল। চক্রবর্তী খুড়ো স্ত্রী হরিভাবিনীর শরীর কাহিল বলিয়া খুড়া লোক সমাজে প্রচার করেন, কিন্তু তাহার দৌর্বাল্যের বাহ্য লক্ষণ কিছুই দেখিতে পাওয়া যায় না। তাহার বয়স নিতান্ত অল্প নহে, কিন্তু শক্ত সামর্থ্য চেহারা। সামনের কিছু কিছু চুল পাকিয়াছে, কিন্তু কাঁচার অংশই বেশি। তাহার সম্বন্ধে জরা যেন কেবলমাত্র ডিগ্রি পাইয়াছে, কিন্তু দখল পাইতেছে না। আসল কথা, এই দম্পতিটি যখন তরুণ ছিলেন তখন হরিভাবিনীকে ম্যালেরিয়ায় খুব শক্ত করিয়া ধরে। বায়ু পরিবর্তন ছাড়া আর কোনো উপায় না দেখিয়া চক্রবর্তী গাজীপুর স্কুলে মাস্টারি জোগাড় করিয়া এখানে আসিয়া বাস করেন। স্ত্রী সম্পূর্ণ সুস্থ হইলেও তাহার স্বাস্থ্যের প্রতি চক্রবর্তীর কিছুমাত্র আস্থা জন্মে নাই। অতিথিদিগকে বাহিরের ঘরে বসাইয়া চক্রবর্তী অন্তঃপুরে প্রবেশ করিয়া ডাকিলেন, সেজ বউ। সেজ বউ তখন পাঁচির বেষ্টিত প্রাঙ্গণে রামকৌলিকে দিয়া গম ভাঙাইতেছিলেন এবং ছোট বড় নানা প্রকার ভাঁড়ে ও হাঁড়িতে নানা জাতীয় চাটনি রৌদ্রে সাজাইতেছিলেন। চক্রবর্তী আসিয়াই কহিলেন, এই বুঝি ঠান্ডা পড়িয়াছে, গায়ে একখানা র্যাপার দিতে নাই? হরিভাবিনী কহিল, তোমার সকল অনাসৃষ্টি, ঠান্ডা আবার কোথায়? রৌদ্রে পিঠ পুড়িতেছে। চক্রবর্তী কহিল, সেটাই কি ভালো? ছায়া জিনিসটা তো দুর্মূল্য নয়। হরিভাবিনী কহিল, আচ্ছা সে হবে, তুমি আসিতে এত দেরি করিলে কেন? চক্রবর্তী কহিল, সে অনেক কথা, আপাতত ঘরে অতিথি উপস্থিত, সেবার আয়োজন করিতে হইবে। এই বলিয়া চক্রবর্তী অভ্যাগতদের পরিচয় দিলেন। চক্রবর্তীর ঘরে হঠাৎ এরূপ বিদেশি অতিথিদের সমাগম প্রায় ঘটিয়া থাকে, কিন্তু সস্ত্রীক অতিথির জন্য হরিভাবিনী প্রস্তুত ছিলেন না। তিনি কহিলেন, উমা, তোমার এখানে ঘর কোথায়? চক্রবর্তী কহিলেন, আগে তো পরিচয় হোক, তারপরে ঘরের কথা পরে হইবে। আমাদের শৈল কোথায়? হরিভাবিনী কহিলেন, সে তাহার ছেলেকে স্নান করাইতেছে। চক্রবর্তী তাড়াতাড়ি কমলাকে অন্তঃপুরে ডাকিয়া আনিলেন। কমলা হরিভাবিনীকে প্রণাম করিয়া দাঁড়াইতেই তিনি দক্ষিণ করপুটে কমলার চিবুক স্পর্শ করিয়া নিজের অঙ্গুলি চুম্বন করিলেন এবং স্বামীকে কহিলেন, দেখিয়াছ, মুখখানি অনেকটা আমাদের বিধুর মতো। বিধু ইহাদের বড় মেয়ে, কানপুরে স্বামী গৃহে থাকে। চক্রবর্তী মনে মনে হাসিলেন। তিনি জানিতেন কমলার সহিত বিধুর কোনো সাদৃশ্য নাই, কিন্তু হরিভাবিনী রূপগুণে বাহিরের মেয়ের জয় স্বীকার করিতে পারিল না। কিন্তু হরিভাবিনী রূপে গুণে বাহিরের মেয়ের জয় স্বীকার করিতে পারিল না। শৈলজা তাহার ঘরেই থাকে, পাছে তাহার সহিত প্রত্যক্ষ তুলনায় বিচারে হার হয়। এই জন্য অনুপস্থিতকে উপমাস্থলে রাখিয়া জয় পতাকা গৃহিণী আপন গৃহেই অচল করিলেন। হরিভাবিনী কহিলেন, ইহারা আসিয়াছেন তা বেশ হইয়াছে, কিন্তু আমাদের নতুন বাড়ির তো মেরামত শেষ হয় নাই। বাজারে চক্রবর্তীর একটা ছোট বাড়ি মেরামত হইতেছে বটে, কিন্তু সেটা একটা দোকান, সেখানে বাস করিবার কোনো সুবিধাও নাই, সংকল্পও নাই। চক্রবর্তী এই মিথ্যার কোনো প্রতিবাদ না করিয়া একটু হাসিয়া বলিলেন, মা যদি কষ্টকে কষ্ট জ্ঞান করিবেন, তবে কি উহাকে এ ঘরে আনি? যাই হোক, তুমি আর বাহিরে দাঁড়াইও না, শরৎকালের রৌদ্রটা বড় খারাপ। এই বলিয়া চক্রবর্তী রমেশের নিকট বাইরে চলিয়া গেলেন। হরিভাবিনীর কমলার বিস্তারিত পরিচয় লইতে লাগিলেন। তোমার স্বামী বুঝি উকিল? তিনি কতদিন কাজ করিতেছেন?
তিনি কত রোজগার করেন? এখনো বুঝি ব্যবসা আরম্ভ করেন নাই? তবে চলে কি করিয়া? তোমার শ্বশুরের বুঝি সম্পত্তি আছে? জানো না? ও মা, কেমন মেয়ে গো! শ্বশুর বাড়ির খবর রাখো না। সংসার খরচের জন্য স্বামী তোমাকে মাসে কত করিয়া দেয়? শাশুড়ি যখন নাই, তখন তো সংসারের ভার নিজের হাতেই লইতে হইবে। তুমি তো নচেত কচি মেয়েটি নও। আমার বড় জামাই যা কিছু রোজগার করে সমস্তই বিধুর হাতে গুনিয়া দেয়। ইত্যাদি প্রশ্ন ও মন্তব্যের দ্বারা অতি অল্পকালের মধ্যেই কমলাকে অর্বাচীন প্রতিপন্ন করিয়া দিলেন। কমলাও যে রমেশের অবস্থা সম্বন্ধে কত অল্প জানে এবং তাহার সম্বন্ধ বিচার করিলে এই অল্প জ্ঞান যে কত অসঙ্গত ও লোকসমাজে লজ্জাকর, হরিভাবিনীর প্রশ্নমালায় তাহার মনে স্পষ্ট উদয় হইল। সে ভাবিয়া দেখিল, আজ পর্যন্ত রমেশের সঙ্গে ভালো করিয়া কোনো কথা আলোচনা করিবার অবকাশ মাত্র সে পায় নাই। সে রমেশের স্ত্রী হইয়া রমেশের সম্বন্ধে কিছুই জানে না। আজ ইহা তাহার নিজের কাছে অদ্ভুত বোধ হইল এবং নিজেরই অকিঞ্চিৎকরত্বের লজ্জা তাহাকে পীড়িত করিয়া তুলিল। হরিভাবিনী আবার শুরু করিলেন, বৌমা, দেখি তোমার বালা। এ সোনা তো তেমন ভালো নয়। বাপের বাড়ি হইতে কিছু গয়না আনো নাই? বাপ নাই, তাই বলিয়া কি এমন করিয়া গা খালি রাখে? তোমার স্বামী বুঝি কিছুই দেন নাই? আমার বড় জামাই 2 মাস অন্তর আমার বিধুকে একখানা করিয়া গয়না গড়াইয়া দেয়। এই সমস্ত সওয়াল জবাবের মধ্যে শৈলজা তাহার 2 বৎসরের কন্যার হাত ধরিয়া আসিয়া উপস্থিত হইল। শৈলজা শ্যামবর্ণ, তাহার মুখখানি ছোটখাটো, মুষ্টিমেয়, চোখ দুটি উজ্জ্বল, ললাট প্রশস্ত। মুখ দেখিলেই স্থির বুদ্ধি এবং একটি শান্ত পরিতৃপ্তির ভাব চোখে পড়ে। শৈলজার ছোট মেয়েটি কমলার সম্মুখে দাঁড়াইয়া মুহূর্তকাল পর্যবেক্ষণের পর বলিয়া উঠিল, মাসি। বিধুর সঙ্গে সাদৃশ্য বিচার করিয়া সে বলিল, তাহা নহে। একটি বিশেষ বয়সের যে কোনো মেয়েকে তাহার অপ্রিয় বোধ না হইলে তাহাকেই সে নির্বিচারে মাসি নামে অভিহিত করে। কমলা তৎক্ষণাৎ তাহাকে কোলে তুলিয়া লইল। হরিভাবিনী শৈলজার নিকট কমলার পরিচয় করিয়া দিয়া কহিলেন, ইহার স্বামী উকিল, নতুন রোজগার করিতে বাহির হইয়াছেন। পথে কর্তার সঙ্গে দেখা হইয়াছিল, তিনি ইহাদের গাজীপুরে আনিয়াছেন। শৈলজা কমলার মুখের দিকে চাহিল। কমলাও শৈলজার মুখের দিকে চাহিল এবং সেই দৃষ্টিপাতেই এক মুহূর্তে উভয়ের সখ্যবন্ধন বাঁধিয়া গেল। হরিভাবিনী আতিথ্যের আয়োজনে চলিয়া গেলেন। শৈলজা কমলার হাত ধরিয়া কহিল, এসো ভাই, আমার ঘরে এসো। অল্পক্ষণের মধ্যেই দুজনের ঘনিষ্ঠভাবে কথা আরম্ভ হইল। শৈলজার সঙ্গে কমলার বয়সের যে প্রভেদ ছিল তাহা চোখে দেখিয়া সহসা বোঝা যায় না। শৈলজার সব শুদ্ধই একটু ছোটখাটো সংক্ষিপ্ত রকমের ভাব, কমলার ঠিক তাহার উল্টা। আয়তনেও ভাবে ভঙ্গিতে সে আপনার বয়সকে অনেকটাই ছাড়াইয়া গেছে। বিবাহের পর হইতে মাথার উপর শ্বশুর শাশুড়ির চাপ না থাকাতেই হোক বা যে কারণেই হোক, দেখিতে দেখিতে সে অসংকোচে বাড়িয়া উঠিয়াছিল। তাহার মুখের ভাবের মধ্যে একটি স্বাধীনতার তেজ ছিল। তাহার সম্মুখে যাহা কিছু উপস্থিত হয় তাহাকে অত্যন্ত মনে করিয়া সে প্রশ্ন না করিয়া ক্ষান্ত হয় না। চুপ করো, যাহা বলি তাহাই করিয়া যাও। বউ মানুষের অত নেই, করা শোভা পায় না, এসব কথা তাহাকে আজ পর্যন্ত শুনিতে হয় না। তাই সে যেন মাথা তুলিয়া সোজা হইয়া উঠিয়াছে। তাহার সরলতার মধ্যে সবলতা আছে। শৈলজার মেয়ে উমি উভয়ের মনোযোগ নিজের প্রতি সম্পূর্ণ একচেটে করিয়া লইবার বিধিমতো চেষ্টা করিল, কিন্তু 2 নতুন সখীর মধ্যে কথাবার্তা জমিয়া উঠিল। এই কথোপকথনের ব্যাপারে কমলা নিজের তরফের দৈন্য সহজেই বুঝিতে পারিল। শৈলজার বলিবার ঢের কথা আছে, কিন্তু কমলার বলিবার কিছুই নাই। কমলার জীবনের চিত্রপটে তাহার দাম্পত্যের যে একটা ছবি উঠিয়াছে, তাহা একটি পেন্সিলের ক্ষীণ রেখা মাত্র।
তাহার সকল জায়গা পরিস্ফুট সুসংলগ্ন নহে, তাহাতে আজও একটুও রং ফলানো হয় নাই। কমলা এতদিন এই শূন্যতা স্পষ্ট করিয়া বুঝিবার অবকাশ পায় নাই, হৃদয়ের মধ্যে অভাব অনুভব করিয়াছে, মাঝে মাঝে বিদ্রোহ ভাবও উপস্থিত হইয়াছে, কিন্তু ইহার চেহারাটা তাহার চোখে ফুটিয়া ওঠে নাই। বন্ধুত্বের প্রথম আরম্ভেই শৈলজা যখন তাহার স্বামীর কথা বলিতে আরম্ভ করিল, যে সুরে শৈলজার হৃদয়ের সব তারগুলি বাঁধা রহিয়াছে, আগুল পড়িবা মাত্র যখন সেই সুর বাজিয়া উঠিল, তখন কমলা দেখিল কমলার হৃদয় হইতে এ সুরের কোনো ঝংকার দিবার নাই। স্বামীর কথা সে কি বলিবে, বলিবার বিষয়ই বা কি আছে, বলিবার আগ্রহই বা কোথায়? সুখের বোঝাই লইয়া শৈলজার ইতিহাস যেথা হুহু করিয়া স্রোতে ভাসিয়া চলিয়াছে, কমলার শূন্য নৌকাটা সেখানে মাটিতে ঠেকিয়া অচল হইয়া আছে। শৈলজার স্বামী বিপিন গাজীপুরে ও হিফেন বিভাগে কাজ করে। চক্রবর্তীর দুটি মাত্র মেয়ে। বড় মেয়ে তো শ্বশুর বাড়ি গেছে, ছোটটিকে প্রাণে ধরিয়া বিদায় দিতে না পারিয়া চক্রবর্তী একটি নিঃস্ব জামাই বাছিয়া আনিলেন এবং সাহেব সুবাকে ধরিয়া এইখানেই তাহার একটা কাজ জুটাইয়া দিলেন। বিপিন ইহাদের বাড়িতেই থাকে। কথা কহিতে কহিতে হঠাৎ এক সময় শৈল বলিল, একটু বসো ভাই, আমি এখনই আসিতেছি। পরক্ষণে একটু হাসিয়া কারণ দর্শাইয়া কহিল, উনি স্নান করিয়া ভিতরে আসিয়াছেন, খাইয়া আপিসে যাইবেন। কমলা সরল বিস্ময়ে, তিনি আসিয়াছেন তুমি কেমন করিয়া জানিতে পারিলে? শৈলজা কহিল, আর ঠাট্টা করিতে হইবে না, সকলেই যেমন করিয়া জানিতে পারে আমিও তেমন করিয়াই জানি। তুমি নাকি তোমার কর্তাটির পায়ের শব্দ চেনো না। এই বলিয়া হাসিয়া কমলার চিবুক ধরিয়া একটু নাড়া দিয়া আঁচলে বদ্ধ চাবির গোছা ছনাত করিয়া পিঠের উপর ফেলিয়া মেয়ে কোলে লইয়া শৈলজা চলিয়া গেল। পদশব্দের ভাষা যে এতই সহজ তাহা কমলা আজও জানিতে পারে নাই। সে চুপ করিয়া বসিয়া জানালার বাহিরে চোখ রাখিয়া তাই ভাবিতে লাগিল। জানালার বাহিরে একটা পেয়ারা গাছে ডাল ছাইয়া পেয়ারার ফুল ধরিয়াছে, সেই সমস্ত ফুলের কেশরের মধ্যে মৌমাছির দল তখন লুটোপুটি করিতেছিল। আজকের গল্প পাঠে ছিলাম আমি প্রতিভা। আমার পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মতামত আমার ভুল সংশোধনের ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে। তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে।